প্রিয় শিক্ষার্থী, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি পীযূষকান্তি শীল, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। তোমরা জানো, আমরা এর আগে সমাজকর্মের প্রথম পত্রের 4র্থ অধ্যায়ের ক্লাস সম্পন্ন করেছি। এর ধারাবাহিকতা অনুযায়ী তোমাদের আজকে 2য় পত্রের 3য় অধ্যায়ের ক্লাস শুরু করছি, এবং এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মর্মে যে এই চ্যাপ্টার থেকে তোমাদের প্রায় প্রতি বছরই 2টি করে প্রশ্ন হয়ে থাকে। সমাজকর্মের 2য় পত্রের এই 3য় অধ্যায়ের যে বিষয়গুলি আছে তার মধ্যে হচ্ছে সামাজিক সমস্যার সমাধান ও এর অনুশীলন। এখান থেকে আমরা সামাজিক সমস্যার যে বিষয়গুলি আছে সেগুলি বিস্তারিত জানতে পারবো। তার আগে তোমাদের আমি কয়েকটি ছবি দেখাতে চাচ্ছি। দেখো, খেয়াল করো, ছবিগুলো একটু লক্ষ্য করো। প্রথম ছবিটি অনেক মানুষের একটি ছবি দেওয়া আছে। এটা দেখেই তোমরা বুঝতে পারছো এটা বাংলাদেশের জনসংখ্যা সমস্যার কথা বলা হয়েছে। এই ছবিটি দেখছো, এটিকে তোমরা একটি বস্তির বেশ কিছু ছেলে মেয়েকে দেখতে পাচ্ছ এখানে। এটা দিয়ে আমি বোঝাতে চাচ্ছি পুষ্টিহীনতাও বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ এবং বড় একটি সমস্যা, যেটা আমাদের জাতিগতভাবে আমাদেরকে পিছিয়ে দিচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা এখানে দেখানো হয়েছে চিত্র, সেটিকে আমরা বলি হচ্ছে বাল্যবিবাহ। এটিও আমাদের জন্য খুব মারাত্মক একটি বিষয়। অতএব তোমরা আজকে বুঝতেই পারছো, আজকে আমরা তোমাদেরকে পড়াতে চাচ্ছি সামাজিক সমস্যা এর বিভিন্ন দিক। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই পাঠ থেকে তোমরা যে বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত জানতে পারবে তা হচ্ছে সামাজিক সমস্যা। তোমরা একটি পূর্ণ ধারণা পাবে এখানে। সামাজিক সমস্যা বৈশিষ্ট্য উল্লেখ করতে পারবে, সামাজিক সমস্যার কারণগুলি সম্পর্কে ধারণা পাবে এবং এই সামাজিক সমস্যার আন্তঃসম্পর্ক তোমরা বিশ্লেষণ করতে পারবে। তার আগে আমরা যে বিষয়টি একটু তোমাদের বলতে চাচ্ছি সেটা হচ্ছে সামাজিক সমস্যার একটি ধারণা দিতে গেলে তোমরা খেয়াল করে দেখবে 3টি প্রত্যয় খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে সমাজ তৈরি হয় মানুষ নিয়ে, আর যখনই মানুষ থাকবে তখন মানুষের বেশ কিছু সমস্যাও তৈরি হবে। এবং এই সমস্যা থেকে উত্তরণের জন্য মানুষ আপ্রাণ চেষ্টা করে এর সমাধানের পথও খুঁজে বের করবে। আর এই 3টি সমন্বয়ই হচ্ছে একটি সমাজ। এখন আমরা যে জিনিসটি অর্থগতভাবে যদি দেখি, তাহলে সামাজিক সমস্যা ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোশ্যাল প্রবলেম। এটি একটি পরিভাষা। এরকে বাংলায় যদি আমরা বলি তাহলে হচ্ছে সামাজিক সমস্যা। এখানে প্রবলেম শব্দটি এসেছে গ্রিক একটি শব্দ প্রবলেমা থেকে, যা সাধারণ অর্থে যার অর্থ হচ্ছে অবাঞ্ছিত পরিস্থিতিকে নির্দেশন করে। তার মানে হচ্ছে একটি অবাঞ্ছিত অবস্থাকেই আমরা বলি হচ্ছে সামাজিক সমস্যা। এখন আসো আমরা এটা বেশ কিছু সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব। তোমাদের এখানেই একজন সমাজকর্মী বার্কার একটা সংজ্ঞা দিয়েছে তার দ্য সোশ্যাল ওয়ার্কের ডিকশনারি গ্রন্থে। তিনি এখানে বলতে চেয়েছেন এরকম: সামাজিক সমস্যা হচ্ছে এমন এক অবস্থা যা সমাজের মানুষকে সামাজিক মূল্যবোধ ও প্রথার পরিপন্থী কাজের দিকে ধাবিত করে এবং আবেগীয় ও অর্থনৈতিক দুর্দশার সৃষ্টি করে। এখানে আরো 2টি বিষয় তোমাদের একটু জানা দরকার। সেটা হচ্ছে মানুষের সামাজিক মূল্যবোধ বলতে আমরা কি বুঝি। সামাজিক মূল্যবোধ বলতে সমাজে বসবাস করতে গিয়ে সমাজের রীতিনীতি, আচার আচরণ, চালচলন এবং অন্য যে নিয়ম কানুন আছে এগুলোকে আমরা বলি হচ্ছে সামাজিক মূল্যবোধ। এই মূল্যবোধ আবার কিন্তু 2 ধরনের, একটি হচ্ছে সামাজিক মূল্যবোধ, একটি ধর্মীয় মূল্যবোধ। তো সমাজে বাস করতে গিয়ে আমরা যে বিষয়গুলোকে অনুসরণ করি বা অনুকরণ করি সেগুলোই হচ্ছে সামাজিক মূল্যবোধ। আর প্রথা আছে বিভিন্ন জিনিস, ধর্মীয় প্রথাও আছে, এমনি সমাজে বসবাস করতে গেলেও বেশ কিছু প্রথা প্রচলিত। আর এই প্রথাগুলো যখনই আমরা ব্যত্যয় ঘটাই এগুলা, তখনই
অর্থনৈতিক দুর্দশাও আসতে পারে এবং আবেগীয় সমস্যাও সৃষ্টি হতে পারে। এই সবগুলাকেই আমরা একসাথে যেটা বলতে চাই সেটা হচ্ছে সামাজিক সমস্যা। তোমাদেরকে আরো যদি একটু সহজ করে বলা যায় তাহলে হবে এরকম: সামাজিক সমস্যা হলো সমাজের অধিকাংশ লোকের জন্য আপত্তিকর ও ক্ষতিকর এমন সব ঘটনা বা আচরণ যা পরিবর্তনের প্রয়োজন জনগণ অনুভব করে। আমরা পরবর্তীতে আরো বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব বা বলবো। অতএব আমরা যদি খুব সংক্ষেপে বলতে চাই সামাজিক সমস্যা কাকে বলে, তাহলে জিনিসটা দাঁড়াবে এরকম: সামাজিক সমস্যা হলো এমন এক অপ্রত্যাশিত ঘটনা যা সামাজিক প্রতিষ্ঠান, সংগঠন, কাঠামো, প্রথা, মূল্যবোধ ইত্যাদির সাথে সম্পৃক্ত। আরো যদি সহজ করে বলি তাহলে জিনিসটা দাঁড়াবে এরকম: সামাজিক সমস্যা হলো সমাজের অধিকাংশ লোকের জন্য আপত্তিকর ও ক্ষতিকর কিছু আচরণ যা যেখান থেকে জনগণ উত্তরণের জন্য আপ্রাণ চেষ্টা করে। অতএব আমরা সারসংক্ষেপে গিয়ে বলতে পারি সামাজিক সমস্যা মূলত পরিমাপযোগ্য ও প্রতিকূল পরিস্থিতিকে নির্দেশন করে, যা সমাজের অধিকাংশ মানুষের উপর নেতিবাচক প্রভাব ফেলে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে। এই অবস্থার উত্তরণের জন্য যৌথ প্রচেষ্টার প্রয়োজন অনুভব করে। এখন তোমাদের কয়েকটা উদাহরণ দিলেই তোমরা বিষয়টি সম্পর্কে পূর্ণ ধারণা লাভ করতে পারবে। যেমন ধরো, বাংলাদেশে বেশ কিছু সমস্যা আছে। যেমন প্রথমেই যদি আমি বলি তাহলে হবে জনসংখ্যা সমস্যা। এটি থেকে উত্তরণের জন্য আমরা অনেক আগে থেকেই চেষ্টা করছি। তারপরে হবে বেকারত্ব, জনসংখ্যা, বেকারত্ব, অপুষ্টি, যৌতুক, বাল্যবিবাহ, মাদকাসক্তি, অটিজম, জলবায়ু পরিবর্তন, এই সবগুলি শেষের দিকে আমরা আরো সমস্যায় পড়তে পারি, সেটা হচ্ছে HIV রোগ। এবং বর্তমান সময়ে আমরা যে কোভিড-19 অতিক্রম করছি, এটাও এখন একটি সমস্যার কারণ বলতে পারো, একটি সমস্যার উদাহরণ বলতে পারো। কেন? কারণ এটি অধিকাংশ মানুষের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করছে। সেই সাথে সাথে এখান থেকে পরিত্রাণের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। অতএব এটা অবশ্যই এটা গোটা বিশ্বের জন্য একটি সমস্যা। এ সময় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সামাজিক সমস্যা বলতে যদি আমরা সংজ্ঞা দিতে চাই তাহলে অবশ্যই এরকম একটি জিনিস তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে অধিকাংশ লোকই ক্ষতিকর এর প্রভাবের মধ্যে থাকে এবং এখান থেকে পরিত্রাণের জন্য আপ্রাণ চেষ্টা করে। আসো আমরা এখন যদি সামাজিক বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু আলোচনা করি তাহলেই দেখতে পাবো যে সামাজিক সমস্যাটা কিভাবে আমাদের সমাজে প্রথিত থাকে। তোমাদের এখানে আমি দিয়েছি অপ্রত্যাশিত। এটা কখনোই মানুষ প্রত্যাশা করে না সমাজে বসবাস করতে গেলে। এটা একটি পরিমাপযোগ্য, মানে কত পার্সেন্ট মানুষ এর ক্ষতির প্রভাবের মধ্যে পড়ছে এরকম পরিমাপও করা যায়। এটা হচ্ছে সার্বজনীন ও যৌথ প্রচেষ্টা। সার্বজনীন বলতে এটা এমন একটি সমস্যা যেটা সবাইকে কোনো না কোনোভাবে স্পর্শ করে বা সবাই এটার নেতিবাচক প্রভাব তাদের উপর পড়ে, সবার মধ্যে পড়ে। এবং এই প্রভাব থেকে মুক্তর জন্য অবশ্যই একক কোনো প্রচেষ্টা গ্রহণ করলে চলবে না, এখানে একটা যৌথ প্রচেষ্টা অবশ্যই দরকার। আরেকটি জিনিস হচ্ছে মূল্যবোধ পরিপন্থী। মূল্যবোধ পরিপন্থী মানেই হচ্ছে আচার আচরণ আমরা যেটা পালন করি সেটা অবশ্যই বিপক্ষে যাবে। আমরা যদি এখন কোভিড-19কে উদাহরণ হিসাবে ধরি তাহলে দেখব যে আমরা যে মূল্যবোধের মধ্যে ছিলাম এখন কিন্তু সেই মূল্যবোধের মধ্যে নেই, ওখান থেকে বেরিয়ে আসছি। যেমন আমরা কখনোই আগে মাস্ক পরতাম না, এখন মাস্ক পরি। তার মানে হচ্ছে আমাদের যে মূল্যবোধ আমরা ধারণ করতাম সেটার পরিপন্থী কোনো কাজ করা হচ্ছে। আরেকটি হচ্ছে যে পরিবর্তনযোগ্য। পরিবর্তন মানে সামাজিক সমস্যা সবসময় সমাজে থাকে না, এটার রূপ আকার এগুলো চেঞ্জ হয়, পরিবর্তন হয়। যেমন আজকে হয়তো জনসংখ্যা অনেক বেশি, এজন্য আমাদের সমস্যা, আবার অন্য দেশে জনসংখ্যা কম, এটাই তাদের জন্য একটা সমস্যা। তো এরকম অনেকগুলো বৈশিষ্ট্য দিয়েই সামাজিক সমস্যা তৈরি হতে থাকে। বাংলাদেশের প্রেক্ষাপটে এর সমস্যা বৈশিষ্ট্যগুলো আরেকটু অন্যরকম। আমি এখন
আরো কিছু পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরবো, যেটার মাধ্যমে বুঝতে পারবে এই বৈশিষ্ট্যগুলো আছে বিধেই এটাকে আমরা সামাজিক সমস্যা বলতেই পারি। যেমন সমাজ থেকে এটা উদ্ভূত হবে, সমাজের মানুষই বসবাস করবে এবং এর অধিকাংশ মানুষই এর প্রভাবের মধ্যে থাকবে। আরেকটি হচ্ছে অস্বাভাবিক বা অনভিপ্রেত অবস্থা, সেটা হচ্ছে এটা সমাজের মধ্যে কখনোই স্বাভাবিকতা লক্ষ্য করা যাবে না, অস্বাভাবিক আচরণ করবে এবং এটা হচ্ছে স্বাভাবিক অবস্থাটাকে বিনষ্ট করবে। সমাজ এ অবস্থার কামনা করবে না এবং এখান থেকে উত্তরণের জন্য আপ্রাণ চেষ্টা করবে। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সামাজিক সমস্যা সার্বজনীন, তোমাদের একটু আগেই বলেছি। যেমন উদাহরণ সহ যদি আমি বলি তাহলে হবে এরকম: দারিদ্র্য, নিরক্ষরতা, বেকারত্ব, জনসংখ্যার স্ফীতি, পুষ্টিহীনতা, এই সবগুলোই হচ্ছে গোটা জাতিকেই স্পর্শ করে। অতএব এটা এই ধরনের সমস্যাগুলোকে আমরা সার্বজনীন বলি। সামাজিক সমস্যা পরস্পর সম্পর্কযুক্ত, এটার মানে হচ্ছে একটি সমস্যা আরেকটির সাথে, যেমন জনসংখ্যা সমস্যা যদি তৈরি হয় তাহলে জনসংখ্যা সমস্যার জন্যেই অন্যগুলা সমস্যা তৈরি হবে, যেমন দারিদ্র্য, নিরক্ষরতা, বেকারত্ব, পুষ্টিহীনতা, এগুলো সাথে সাথে চলে আসবে। অতএব একটি আরেকটির সাথে কিন্তু সম্পর্ক যুক্ত। যেমন শিক্ষা যদি সমস্যা হয় তাহলে দেখবা শিক্ষার দিক থেকে আমরা যদি দুর্বল হই তাহলে পুষ্টিহীনতা থাকবে, বেকারত্ব তৈরি হবে, দারিদ্র্য তৈরি হবে, মানুষ অসামাজিক হবে, জীবনযাত্রার মান নিম্ন হবে, এই জিনিসগুলো আসবে। সামাজিক সমস্যা পরস্পর সম্পর্কযুক্ত, আবার একটির সাথে একটি এরা সম্পর্কযুক্ত। সামাজিক সমস্যা একটি বিমূর্ত ধারণা। বিমূর্ত ধারণা বলতে আমরা যা বোঝাই, যেটাকে যা ধরা যায় না, স্পর্শ করা যায় না, শুধু অনুভব করা যায়, এরকম সমাজের অনাকাঙ্ক্ষিত ও অস্বস্তিকর এই অবস্থা মানুষ শুধু অনুভব করে এবং এ থেকে মুক্তির জন্য পথ খোঁজে। সমাজের অধিকাংশ মানুষের জন্য ক্ষতিকর এটা, আদর্শ ও মূল্যবোধের পরিপন্থী হবে। সামাজিক সমস্যা পরিবর্তনযোগ্য, তোমাদের একটু আগেই আমরা বিস্তারিত বলেছি। সামাজিক সমস্যা সমাধানযোগ্য, এটাও একটা গুরুত্বপূর্ণ, যে সামাজিক সমস্যা যদি হয় তাহলে অবশ্যই এটাকে কোনো না কোনো পন্থায় এটা সমাধানযোগ্য। এটার আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে উন্নয়নের পথে এই বাধা সৃষ্টি করে সর্বদা এবং উন্নয়নকে প্রতিহত করে বা উন্নয়নকে এগুতে তারা মানে স্থবিরতা দান করে। আর সম্মিলিতভাবে এর মোকাবেলা করা যায়, যা যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা একে সমাধান করতে পারি। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এখন যৌথ প্রচেষ্টা বলতে আমরা তোমাদের একটি ছবির মাধ্যমে দেখাতে চাচ্ছি যৌথ প্রচেষ্টা কিভাবে। যেমন ধরো বাল্যবিবাহ, এভাবে আমরা আন্দোলন করে বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতা দান করি। আমরা HIV প্রতিরোধ করতে পারি। আমরা এভাবে মাদককে না বলতে পারি। শিশু নির্যাতন এভাবে আমরা না করতে পারি। এই বিষয়গুলোর মাধ্যমে আমরা সচেতনতা তৈরি করতে পারি সমাজে এবং সমাজের সমস্যাগুলোকে প্রতিহত করতে পারি। আসো এখন আমরা সামাজিক কিছু সমস্যা নিয়ে আলোচনা করব, সমস্যার কারণ নিয়ে আলোচনা করব, কিভাবে এই সামাজিক সমস্যাগুলো তৈরি হয়। তোমরা খেয়াল করে দেখো, স্ক্রিনে দেখানো হয়েছে বেশ কিছু পয়েন্ট, এগুলো ছাড়াও আরো বেশ কিছু পয়েন্ট আছে, আমি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আসো আমরা যে জিনিসগুলা নিয়ে আলোচনা করব তা হচ্ছে, প্রথমেই যেটা বলবো, মৌলমানবিক চাহিদা যদি অপূরণীয় থাকে তাহলে অবশ্যই সামাজিক সমস্যা তৈরি হবে। যেমন মৌলিক চাহিদা যদি সঠিকভাবে আমরা পূরণ করতে না পারি, পুষ্টিহীনতা দেখা দিবে, স্বাস্থ্যহীনতা দেখা দিবে, দারিদ্র্য দেখা দিবে, বেকারত্ব দেখা দিবে, অপরাধ প্রবণতা দেখা দিবে, সেই সাথে নিরক্ষরতা সহ বিভিন্ন সমস্যার জন্ম দিয়ে থাকে। ত্রুটিপূর্ণ সামাজিক কাঠামো, সামাজিক কাঠামোটাই যদি ত্রুটিপূর্ণ হয়, তোমরা জানো কাঠামো বলতে আমরা বুঝি সমাজের আচার আচরণ, ব্যবহার এবং যে বিষয় যেটার উপর সমাজ মূল্যবোধ এগুলোর উপর দাঁড়িয়ে থাকে তাকে আমরা বলি সমাজ কাঠামো। সমাজ কাঠামোতে যদি কোনো জটিলতা বা অস্বাভাবিকতা থাকে তাহলে মানুষের আচরণে এর প্রভাব পড়ে, এর ফলে সামাজিক সমস্যা উদ্ভূত হতে পারে। মানসিক চাপ বা বিচ্যুত আচরণ, এটাও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। মানুষ যদি সবসময় চাপের মধ্যে থাকে তাহলেও মানসিক চাপ মোকাবেলা করতে যখন পারে না, সেই ক্ষেত্রে সে বিভিন্ন সামাজিক সমস্যার
পতিত হয়। জনসংখ্যা ত্রুটিপূর্ণ বিন্যাসও সামাজিক সমস্যার জন্য দায়ী। কোনো দেশে যদি বৃদ্ধের সংখ্যা বেশি থাকে, শিশু বা মাতৃমৃত্যুর হার যদি বেশি থাকে, যদি যুবক শ্রেণীর মানুষ কম থাকে, তাহলে সামাজিক এই স্থিতিশীলতা বিনষ্ট হয়। সমাজের এই স্থিতিশীলতা বিনষ্ট হলেও বিভিন্ন সমস্যার জন্ম দেবে। প্রাকৃতিক দুর্যোগ, এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। প্রাকৃতিক দুর্যোগ যেমন বাংলাদেশে বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, খরা, নদী ভাঙন সহ নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে আঘাত হানে। এর ফলে দারিদ্র্য, ভিক্ষাবৃত্তি, বেকারত্ব, পতিতাবৃত্তি সহ বিভিন্ন ধরনের সামাজিক সমস্যার জন্ম দিয়ে থাকে। সামাজিক পরিবর্তন, এটি একটি গুরুত্বপূর্ণ কারণ। সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে আধুনিক চিন্তা চেতনা, ধ্যান ধারণার সৃষ্টি হয়, তেমনি এই পরিবর্তন আবার নানাবিধ সামাজিক সমস্যারও জন্ম দিয়ে থাকে। সামাজিক পরিবর্তনজনিত সমস্যাগুলির মধ্যে অন্যতম হবে যেমন বস্তি সমস্যা, শিশু শ্রম, মাদকাসক্তি, কিশোর অপরাধ, নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং, অ্যাসিড নিক্ষেপ ছাড়াও তথ্য প্রযুক্তিগত এখন আমরা এই মুহূর্তে বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। যে তথ্য বা প্রযুক্তি যে আসছে আমাদের, যেমন ইন্টারনেট বা মোবাইল, এর মাধ্যমেও কিন্তু এখন অনেক অপরাধ হচ্ছে, যা সমাজের জন্য ক্ষতির কারণ। এটাও একটি সামাজিক সমস্যা, একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে আমাদের কাছে এসেছে। সাংস্কৃতিক শূন্যতা, এটা একটা গুরুত্বপূর্ণ, যে আমাদের প্রচলিত যে সাংস্কৃতিক মূল্যবোধ তা থেকে আমরা সরে আসার কারণেও সামাজিক অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। নৈতিক অবক্ষয়, আমাদের সমাজে যে মূল্যবোধ আদর্শ আছে সেগুলো থেকে যখন আমরা বিচ্যুত হচ্ছি, ধর্মীয় যে আদর্শ আছে, যে মূল্যবোধগুলো আছে, এখান থেকে আমরা যখনই সরে আসছি তখনই বিভিন্ন সামাজিক সমস্যা দেখা দিচ্ছে। যেমন আমরা আগেকার দিনে বয়স্ক লোকদের দিলে সালাম দিতাম, এখন কিন্তু অনেক অংশেই এই মূল্যবোধ থেকে আমরা সরে আসছি, বা ধর্মীয় যে মূল্যবোধগুলো আছে এগুলো আমরা সঠিকভাবে পালন করছি না, ফলে আমাদের বিভিন্ন সমস্যার জন্ম দিচ্ছে আমরা। নিরক্ষরতা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। যে দেশে শিক্ষার হার যত বেশি, সে দেশ তত বেশি সভ্য, তত বেশি তারা আধুনিক, এবং সে দেশে সামাজিক সমস্যা তত কম। তো নিরক্ষরতাও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আরেকটি হচ্ছে সম্পদের অসম বন্টন, এটার কারণেও সামাজিক সমস্যা তৈরি হয়। বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে যে বেশিরভাগ সম্পদ, আমরা যদি একটা তথ্য দিই তাহলে দেখতে পাবো এরকম যে 90% সম্পদ হচ্ছে মাত্র 10% লোকের হাতে আছে, আর 90% লোকের হাতে আছে মাত্র 10% সম্পদ। ফলে এই বিশাল অসমতার কারণে সামাজিক ভারসাম্য নষ্ট হচ্ছে এবং বিভিন্ন সামাজিক সমস্যা আমরা দেখতে পাচ্ছি। অপরিকল্পিত শহরায়ন ও নগরায়ন, এটা একটা গুরুত্বপূর্ণ কারণ। যেখানে সেখানে শহর গড়ে ওঠার কারণে এখানে বস্তি উঠছে, নেশার ব্যাপার আসছে, কিশোর অপরাধ বাড়ছে, পতিতাবৃত্তি বাড়ছে, শিশু শ্রম বাড়ছে। তোমরা শুনলে অবাক হবে এখন যে ঢাকা শহরে বা বিভিন্ন বড় বড় শহরগুলোতে কিশোর গ্যাং তৈরি হচ্ছে। এটাও আমাদের জন্য একটি অশনি সংকেত, যেটা বিভিন্ন সামাজিক সমস্যার জন্ম দিচ্ছে। রাজনৈতিক অস্থিতিশীলতা, এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে রাজনৈতিক অস্থিতিশীলতা যে দেশে যত বেশি, সে দেশে অপরাধ প্রবণতা বা সামাজিক বিভিন্ন সমস্যারও জন্ম দিয়ে থাকে। এছাড়াও আরো অনেকগুলো কারণ আছে, যে কারণগুলোর জন্য সামাজিক সমস্যা সৃষ্টি হয়। সময় স্বল্পতার কারণে আসলে এত কিছু বলা যাচ্ছে না তোমাদের কাছে। তোমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে আরেকটি যেটা আছে, যে সমস্যার কিন্তু আন্তঃসম্পর্ক আছে। আন্তঃসম্পর্ক বলতে যে একটি আরেকটির উপর নির্ভরশীল অনেকাংশে। যেমন ধরো, জনসংখ্যা যদি বাড়ে তাহলে সাথে সাথে দারিদ্র্য বাড়বে, এটার উপর নির্ভরশীল। আবার দারিদ্র্য যদি বাড়ে তাহলে কিন্তু জনসংখ্যা বাড়বে, বেকারত্বের উপর একটা চাপ ফেলবে, এবং এই বিষয়গুলো যখনই বাড়বে তখন দেখা যাবে নিরক্ষরতা বাড়বে। অতএব একজন আরেকজনের উপর কিন্তু নির্ভরশীল। অতএব জনসংখ্যা যদি আমরা এক নম্বর সমস্যা দেখি, তাহলে দেখবে এই সমস্যাগুলো অটোমেটিক চলে আসবে। আবার উল্টো দিক থেকে যদি আমরা যাই, নিরক্ষরতা যদি একটি সমাজে থাকে তাহলে দেখা যাবে বেকারত্ব আসবে, দারিদ্র্য আসবে, এবং আলটিমেটলি জনসংখ্যা বেড়ে যাবে। আবার বেকারত্ব যদি বেশি থাকে তাহলেও দেখা যাবে যে এই দেশে নিরক্ষরতার হার বাড়বে, দারিদ্র্য বাড়বে, এবং
জনসংখ্যা বাড়বে। তার মানে একজন আরেকজনের উপর ওতপ্রোতভাবে নির্ভরশীল। এখন আসো আমরা যদি আবারও একটু পিছন ফিরে যাই, তাহলে আমরা আজকের পাঠ থেকে যে বিষয়গুলি সম্পর্কে জানলাম সেটা হচ্ছে সামাজিক সমস্যা কাকে বলে। সেখানে আমরা বলেছিলাম যে সমাজের থেকেই এটা তৈরি হয় এবং সমাজের বেশিরভাগ মানুষ এখানে অস্বস্তিকর অবস্থা থাকে এবং এখান থেকে উত্তরণের জন্য তারা আপ্রাণ চেষ্টা করে। এরকম একটি অবস্থাকে আমরা বলি সামাজিক সমস্যা। তার উদাহরণ দিতে গিয়ে বলেছি জনসংখ্যা সমস্যা, নিরক্ষরতা, নারী নির্যাতন, এই সবগুলি হচ্ছে বাংলাদেশের সামাজিক সমস্যার অন্তর্ভুক্ত। বৈশিষ্ট্য বলতে গিয়ে আমরা তোমাদেরকে বলেছিলাম বেশ কিছু বৈশিষ্ট্যের কথা বলেছি সামাজিক সমস্যা। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সমাজ থেকে এটা উদ্ভূত হবে, তারপরে হচ্ছে এটা সমাজের অধিকাংশ মানুষের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করবে, এটা হবে সার্বজনীন, তারপরে হচ্ছে আদর্শ ও মূল্যবোধ পরিপন্থী হবে এবং এটা পরিবর্তনযোগ্য। আর তারপরে যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে সামাজিক সমস্যার অনেকগুলি কারণ আছে। সেখানে বলা হয়েছিল মৌলমানবিক চাহিদা অপূরণজনিত সমস্যা থাকবে, মানসিক চাপ থাকবে, সবার মধ্যে সাংস্কৃতিক শূন্যতা থাকবে, প্রাকৃতিক দুর্যোগ থাকবে, সামাজিক পরিবর্তন হবে, ত্রুটিপূর্ণ জনসংখ্যাও থাকতে পারে, নিরক্ষরতা, সম্পদের অসম বন্টন, অপরিকল্পিত শহরায়ন, এই সবগুলো হচ্ছে সামাজিক সমস্যার উল্লেখযোগ্য কারণ। এখন তোমাদের যদি এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন তোমাদের থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, আমি বাকি সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তোমরা বাসায় যেহেতু বসে আছো, আমি বাড়ির জন্য তোমাদেরকে দুইটি প্রশ্ন দিতে চাচ্ছি। একটি হচ্ছে সামাজিক সমস্যা পরিমাপযোগ্য। এটা আমরা বৈশিষ্ট্যের মধ্যে বলেছি যে সামাজিক সমস্যাকে পরিমাপ করা যায়। তুমি এটার পক্ষে বেশ কিছু যুক্তি আছে, এই যুক্তিগুলো দাঁড় করাবা এবং তোমার মতো ব্যাখ্যা করবা। আরেকটি হচ্ছে সামাজিক সমস্যার আন্তঃসম্পর্ক উপর একটি প্রতিবেদন তৈরি করবে। আন্তঃসম্পর্ক তোমাদের এখানে আমি দিয়েছি, তোমাদেরকে আরেকটু যদি পিছনে যাই তাহলে যে জিনিসটি হবে এটি হচ্ছে আন্তঃসম্পর্ক। এটির উপর একটি প্রতিবেদন তৈরি করার চেষ্টা করবে। প্রতিবেদন তৈরি করতে তুমি অবশ্যই বইয়ের সাহায্য নিতে পারো এবং কোনো সমস্যা হলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস শেষ করতে যাচ্ছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং পরবর্তী ক্লাসে আমরা বিভিন্ন সামাজিক সমস্যা যেমন জনসংখ্যা সমস্যা, তারপরে পুষ্টিহীনতা, এগুলো নিয়ে পরের ক্লাসে উপস্থিত হব এবং তোমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কি কুফা ধরলো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের অনেক প্রিয় শিক্ষার্থী, তোমাদের অনেক প্রিয় শিক্ষার্থী, তোমাদের অনেক প্রিয় শিক্ষার্থী।
আরে
25 25 50 45